তুমি বিনা কেন মন লাগে না, কিছুই যেন ভালো লাগে না। এবং সবসময় যে কোনো একটা সাকসেস আমার প্রথম জানতে পারে আমার এই প্রতিবেশী এবং এই প্রতিবেশী, এবং তারা প্রত্যেকে আমাকে এনকারেজ করে। সামনে আমার যে প্যাসেজটাতে, ওখানে কিন্তু জিনিস রাখার কথা নয়, কারণ ওই প্যাসেজটা সবার, আমার একার মানে আমি একার প্রতিপত্তি নয় ব্যাপারটা। সবার কাছ থেকে পারমিশন নিয়ে নিয়ে আমি জিনিস রেখেছি, এবং সবাই একটা কথাই বলছে, হ্যাঁ তুমি রাখো, তুমি রাখলে আমাদের শোভা লাগবে, মানে আমাদের ভালো লাগবে। they are so friendly. I'm lucky to have a beautiful neighbor like them. বলা হয় যেখানে আমরা পুজো করি সেই জায়গাটা খুব শান্ত থাকে, মানে সাধনার জায়গা। গানও তো সাধনার জায়গা। আর এই মুহূর্তে আমার পাশে যেই মানুষটি বসে রয়েছেন তার বাড়িতে আমরা পৌঁছে গিয়েছি এবং সেই জায়গাটা অপূর্ব সুন্দর করে সাজানো। তার কারণ তিনি সাধনার মধ্যেই থাকেন আর গানই তার সাধনা। ওয়েলকাম, কেমন আছো পৌশালীদি? এই চলে যাচ্ছে, তুমি কেমন আছো? খুব ভালো আছি। Thank এবং you. যখন একজন পজিটিভ মানুষের সাথে গল্প করতে বসি আর গল্পের ঠিক আগে যা যা করে গিয়েছি আমরা, মানে মন তো ভালো থাকতেই হবে। এটা একটা 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 কিন্তু খুব বড় কমপ্লিমেন্ট। এই এত নেগেটিভিটির মধ্যে একটা সুন্দর কথা ভালো লাগে। থ্যাংক ইউ। শরীর কেমন আছে? শরীরটা একটু আনকমফোর্টেবল আছে, আমি মিথ্যা কথা বলবো না, কারণ অপারেশনটা হট করে হয়েছে। আমি খুব একটা বেশি প্রিপেয়ার ছিলাম না, কিন্তু ডাক্তার বললেন যে খুব একটা ভালো জায়গায় নেই, এটাকে অপারেট করে দেওয়াটাই বেস্ট। 7টা স্টোন আছে। আমাকে বললো, পৌশালী এটাকে রেখো না, জীবনে পাথর রেখো না, কেটে ফেলো। বাদ দিয়ে দিয়েছি। তুমি ৭-৫ ভাবলে না? তুমি আমি একদম ৭-৫ ভাবিনি, কারণ আমার মনে আছে 7th নভেম্বর প্রচন্ড ব্যথা, যে ব্যথাটা উঠেছিল, ভগবান করুক ওই ব্যথা কারোর যেন না হয়। তো পেন কিলার দিয়ে ঠিক হলো, তারপরে ইউএসজি হলো, তখন ডাক্তার বললেন যে এটাকে রাখার কিন্তু কোনো জায়গা নেই। বসলে আমি 7 তারিখেই ভর্তি হলাম, 8 তারিখ অপারেশন হলো, 9 তারিখ বাড়ি এসেছি। এটা এমার্জেন্সি ছিল। তো তার জন্য প্রচুর কাজ আর কি ডিলিট করতে হয়েছে, আমাকে বন্ধ রাখতে হয়েছে। তাতে কোনো অসুবিধা নেই, ঠিকই আছে। আর বোধহয় চেঞ্জ গুলো দরকার হয় একটা বড় কিছু আসার জন্য। তাই তো গানের জগতে একটা দারুণ চেঞ্জ হতে চলেছে। হ্যাঁ, যদি তাই বলো, মানে মানে ভগবান করুক যেন তাই হয়। একটা একটা থামার দরকার ছিল ডিসিশন নেওয়ার জন্য, খুব খুব ছুটছিলাম। ঈশ্বর হয়তো এর মধ্যে দিয়েই বললেন যে বসলে এবার থামো, ভাবো কি করছো। তো এই একটা মাস ভাবার ফলাফল যদি বলো, তাহলে একটা নতুন গান, যে গানটা নিয়ে আমি খুব এক্সাইটেড, যে গানটার জন্য এত আয়োজন, যে গানটার জন্য তোমরা এসেছো আমার বাড়িতে, আমি খুব খুব মানে আপ্লুত এই গানটাকে নিয়ে। এই যে ডিসিশন নেওয়াটা এবং তুমি বললে যে থামার দরকার ছিল, থামলে ডিসিশনটা নিলে। কিন্তু এতটাও তো কুইক ছিল না বিষয়টা ভাবা। যদিও বা তোমাকে কিন্তু শুধুমাত্র যে ফোক জনারেই মানুষ ভালোবেসেছেন তেমনটা নয়। তুমি অ্যাকচুয়ালি ক্লাসিক্যালেও নিজের সমান দক্ষতা রেখেছো। তবে গান হিসাবে বোধহয় ১ম বারের জন্য। গান হিসাবে মানে অফিসিয়ালি রিলিজ যদি বলো, সেটা হচ্ছে আমি তো গানটাকে শিখেছি, আমি শান্তিনিকেতন থেকে পড়াশোনা করেছি, এবং আমরা রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে আমরা উচ্চাঙ্গ সঙ্গীতটাও শিখতে হয়েছে, ওটা ম্যান্ডেটারি। উচ্চাঙ্গ সঙ্গীত ছাড়া কোনো গান হয় না, ওটা ভিত। তার উপরে তুমি কোন সাবজেক্টের কোন জিনিসপত্র দিয়ে বিল্ডিং বানাবে, সেটা তোমার একান্ত আপন, কিন্তু ভিতটা কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীত। তো সেই জায়গা থেকে আমার যারা গান বাজনা করি, এই যে গ্যাপ টাইমটাতে, ধরুন বন্ধু বান্ধবরা আমাকে মোটিভেট করতে, বসলি ভেঙে পড়িস না, এটা হতেই পারে, পার্ট অফ লাইফ, অনেকের গলব্লাডার অপারেশন হয়েছে, এটা এমন কিছু ব্যাপার না, রেস্ট নে, কি আছে তো, শীতকাল ঢুকছে, বাড়িতে রান্না কর, ঘুরফে। ওই টাইমটাতে আমাদেরকে সবাই মিলে বললো যে, আমাকে সবাই মিলে বললো, নতুন কিছু একটা ভাব, অন্যরকম পৌশালী হিসাবে একটা কিছু দেখতে চাই, নতুনত্ব। তো সেটারই ফলপ্রকাশ যদি বলো, বহিঃপ্রকাশ, সেটা হচ্ছে এই গানটা।
একেবারে এই যে গানটা নিয়ে বারবার কথা হচ্ছে, তাহলে একটু গানটা 2 লাইন শুনে নিই। নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি বিনা কেন মন লাগে না, কিছুই যেন ভালো লাগে না। তুমি তুমি শুধু তুমি করে বেড়ায় মন, তুমি বিনা কেন মন লাগে না, কিছুই যেন ভালো লাগে না, লাগে না। অসাধারণ, একটা অন্য পরিবেশে চলে গেছিলাম আর কি। 16ই ডিসেম্বর পৌশালী ম্যানার্জি ইউটিউব চ্যানেলে এই গানটা তুমি বিনা, কৌস্তব এই গানটা লিখেছে। কৌস্তব হাইট, একটা বাচ্চা ছেলে, ও আবার ব্যাংকে চাকরি করে, তার সাথে 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 এই কাজটা করে। হ্যাঁ, হি ইজ মাল্টি ট্যালেন্টেড, বাচ্চা ছেলে। আর ও একদিন এসে বললো, দিদি একবার শোনো। আমি গানটা শুনেই বললাম লক, আমি গানটা ভীষণ পছন্দ আমার। ওই বললো, দিদি তুমি করো, তোমার মন্দ হবে, যদি যদি কি হবে, খারাপ লাগবে, রিজেক্ট হবে, তোমাকে তো কেউ মেরে ফেলবে না এটার জন্য, তুমি তো আরামসে কাজটা করো। আমি বললাম চল, এই ফাঁকা সময়, লোহা একটু গরমই আছে, মেরেই ফেলি, দেখ কি হয়। এটাই আমার ইউটিউব চ্যানেল থেকে 16 ডিসেম্বর গানটা তুমি বিনা। প্রচুর একটা গান তৈরি করতে গেলে না অনেকটা কষ্ট লাগে, সেই কষ্টটা হয়তো আমরা ক্যামেরার সামনে কেউ আনি না। ওই বিটিএস একটু করে যতটুকু আর কি হাস্য রস কৌতুক নিয়ে আসা হয়, যতটুকু কিন্তু তার পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা খাটনিটা দরকার নেই। তার যে এডিট ভার্সনটা আপনাদেরকে দেখানো হয়েছে, সেটা শুধু দেখলে একটুখানি সাথে থাকলেই হবে। আচ্ছা, এই যে এক্ষুনি রিজেকশনের কথা শুনছিলাম, যে রিজেকশনে তো একেবারেই তুমি ভয় পাও না, আমরা জানি সেটা, কিন্তু অপরচুনিটি সেটাও তো আসা দরকার। তারপর তো রিজেকশন না সিলেকশন সেটা পরের ব্যাপার, অপরচুনিটি কতটা পাও তুমি? অপরচুনিটি তুমি যদি বলো শোজ অপরচুনিটি, সেটা ঈশ্বরের দয়ায় টাচউড বাবা, ওইটা আমার আছে। এবার টলিউডে সিনেমার গান গাওয়াটা বলছো, সেটার অপরচুনিটিটা আমার খুব কম। কেন আমি না উত্তর দিতে পারবো না, এটা তোমরা বহুবার আমাকে প্রশ্ন করেছো, এবং তোমরা যখনই আমার প্রশ্ন করো, কোথাও আমার একটা খারাপ লাগা কাজ করে। কিন্তু তোমরা খুব ভালো করে আমাকে যতটুকু লোক চেনে, আমার কিন্তু খারাপ লাগাটা, দুঃখ লাগাটা বা দুঃখ বিলাসিতা করার মানুষই নই আমি। আর আমি সেটাকে নিয়ে এক্সটেন্ড করি না, সাসটেনশনেই নেই আমার। তোমরা যখনই প্রশ্ন করো যে টলিউডের মুভিতে তুমি কেন গান গাইতে পারছো না, আমার তখন একটাই উত্তর দিতে ইচ্ছা করে যে, মানে যখন তুমি দেখছো যে তোমার দরজাটা তোমার কাছে বন্ধ হয়ে গেছে, সবসময় ভাববে যে একটা জানলা তোমার জন্য খোলা আছে, তুমি ওই বন্ধ দরজার দিকে আর নজর দিও না। যদি ঈশ্বর সামনে থেকে এসে দরজাটা খুলে দেয়, হিন্দিতেই বলবো, শুনতে ভাল লাগবে, কোনো মাইকালাল এসে ওটাকে বন্ধ করবে না। আমি সেই অপরচুনিটিটার জন্য এখনো বেঁচে আছি। হ্যাঁ, আমি চাষা এবং আশা দুটোকে নিয়েই আছি, এবং এটা নিয়ে আমার থাকতে কোনো রকম লজ্জা, অশান্তি, ভয়, ঘৃণা, কাউকে ছোট করে কথা বলা, আমি অত জাজমেন্টালও নই। আমি ভীষণ হেসে খেলে জীবনযাপন করি, শান্তিনিকেতন থেকে পড়াশোনা করেছি। কন্ট্রোভার্সিতে জড়াতে আমি একদম পছন্দ নই। নেগেটিভ পাবলিসিটি থেকে আলটিমেট পাবলিসিটি, এইটাতেও বিশ্বাসী নই। এমন প্রচুর উদাহরণ দেব যাদের একটাও কন্ট্রোভার্সি নেই। শ্রেয়া ঘোষালদি, শ্রেয়াদি, মানে শ্রেয়া ঘোষাল, কোনো কন্ট্রোভার্সি আছে? নেই, নিজের কাজটা করে আছে। অরিজিৎ সিং শুধু নিজের কাজটা করে, আমি 40টা মিনিট মানুষটাকে সামনে থেকে দেখে বলছি কথাটা, শুধু গানটাই জানে, যেখানে কথা বলার বলে, যেখানে বলার নয় বল। কন্ট্রোভার্সিতে জড়িয়ে কোনো কাজ আমি পছন্দ করি না, আমি করিও না, আমি করতে চাইও না। তুমি তোমার কাজ করে যাও, কাজের মধ্যে দিয়ে তোমার নিজের পজিটিভ এনার্জি দিয়ে যদি মানুষের মন জয় করতে পারো, ইউ আর দ্য রক স্টার, আদারওয়াইজ ইউ আর আ লবস্টার। ড্রয়িং রুমে রয়েছে, ড্রয়িং রুমে একটা ছবি আঁকা দেখছিলাম, যে টু লেজেন্ডস ইন ওয়ান ফ্রেম। ওটা আমার সব থেকে পছন্দের, জানো তো, ওটা জিয়াগঞ্জ থেকেই পাওয়া। এবং আমার কাছে আরেকটা ছবি আছে, আমি হ্যাঁ, ওটা হাতে আঁকা, আর একটা ওই সেম ছবি প্রিন্টেড, আমরা ওটা দেখাতে পারবো না, ওটা মায়ের কাছে আছে, ওটা এত বড়, জানো তো, এত বড়।
এবং ওটা ওটা আমার ওই ছবিটাও জিয়াগঞ্জ থেকে পাওয়া, বড় ছবিটাও জিয়াগঞ্জ থেকে পাওয়া। এবং দেখো আমরা আমরা তো ছোট শিল্পী, আমরা একটা ছোট দেখবে অরিজিৎ সিং এর একটা কনসার্টে দেখেছি একজন সেই ছবি নিয়ে দাঁড়িয়ে থাকে আর উনি একটা কিছু বলছেন, ওই সিনটা আমি ভীষণ মনে মনে ভাবতাম, ইস আমার আমার অনুষ্ঠানে যদি এবং আমি কাউকে বলিনি কিন্তু এটা আমার হয়তো কয়েকটা মানুষজন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে জিয়াগঞ্জের মতন জায়গা, তা আবার ওনার জায়গা, ওখানে দাঁড়িয়ে ওখানকার পলিটেকনিক কলেজের ছেলেরা ওই ছবিটা দাঁড়িয়ে বলছে টু লেজেন্ড ইন ওয়ান ফ্রেম। ইনফ্যাক্ট বিশ্বাস করে আমি ভগবানের দিব্যি করে বলছি, আমি দাঁড়িয়ে কাঁদছি, ছেলেগুলোও দাঁড়িয়ে কাঁদছে। কেন কাঁদছি আমরা কেউ জানি না, আমি জানতেও চাই না, শুধু সেই মুহূর্তটুকু জানে আর ঈশ্বর সাক্ষী যে ওই ওই মুমেন্টে কি ভাইবস চলছিল। আমি তখন বললাম যে এটা কেন, বললো হবে, বলছে হবে হবে দিদি হবে, এক ক্ষুদ্র ক্ষুদ্রতেই সব, বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। ওই আশায় বসে আছি। প্রচুর অপেক্ষায় রয়েছে যে এই দুজন মানুষকে কবে আমরা একসাথে পাবো আর কি। সাধনা করতে হয় বুঝলে তো, ওই মানুষটার সাথে কাজ করতে গেলে একটা অন্য লেভেলের মানুষ, মানে অন্য জগতের একজন মানুষ। আমাকে পারমিশন দিয়েছে দেখা করার। এটা যদি বলো এটাকে ভাঙিয়ে কি তুমি সারা জীবন খাবে, হ্যাঁ আমি এটাকে ভাঙিয়েই সারা জীবন খাবো, যে আমি অ্যাটলিস্ট একটা চান্স পেয়েছি ওনার সাথে কথা বলার, দেখা করার। এবং হেসে দুটো কথা বলেছে, পৌশালী বলে ডেকেছে, এইটাই অনেক। উফ বাবা, মরে যাওয়ার মতন অবস্থা। যদি যদি কোনোদিন কেপেবল এবং ডিজার্ভিং হই, যে মানুষটা কোনোদিন যদি বলে পৌশালী চলো মাটির গান নিয়ে কাজ করি, তাহলে আমি বোধহয় মরে যেতেও পারি আনন্দের চোটে। ধরো মরে গেলাম, কি হবে এই ভেবে আনন্দেই আর কি। যাই হোক, যদি মজা করে বলছি, সেরম নয়। আমি বসে আছি সেই দিনটার জন্য, একদিন না একদিন হবে আমার বিশ্বাস। এই যে বিশ্বাসটাই তো সব থেকে বড় ব্যাপার। আর মাটির গান নিয়ে যেখানে কথা হচ্ছে এবং আমরা জানি সেই মানুষটার কথা আসবে না এটা তো হয় না, কালিকাদা। মাটির গান এবং কালিকাদা, যে মানুষটা সকলকে দেখিয়েছিলেন যে হ্যাঁ প্রতিযোগিতার মঞ্চেও এই গান নিয়ে আসা যায়। মানে একটা কথা আছে, যারা লাস্ট বেঞ্চে বসে না তারা হিস্ট্রি ক্রিয়েট করে। লোকসঙ্গীতটা তাই। রিসেন্ট একটা আর্টিস্ট, আমি নাম বলবো না, মেল আর্টিস্ট, সে আমাকে ফোন করে বলছে দিদি আমি না অনুষ্ঠানটা আজকে জমাতে পারিনি। কেন? বলছে তার কিন্তু সব নিজের গান। আমাকে বলছে যে কেন কেন, বলছে ছেলেমেয়েরা না প্রথম থেকেই নাচবে বলছে, এবং এটা খুব অবভিয়াস। শ্রোতা ছেলেমেয়েরা বলেছে নাচের গান হোক, রসের গান হোক। বলছে দিদি আমি না আধা ঘন্টা কিচ্ছু করতে পারিনি, নিজের গান দিয়েও কিচ্ছু করতে পারিনি। তারপরে কি করলি? তারপরে দিদি তোমার কথা মনে পড়লো, পিন্ডারে পলাশের মন হৃদমাঝারে রাখবো, কালো জলে কুচলা তলে। আমি খুব জোরে হাসলাম। তখন তখন মনে হলো যে সাবজেক্টটাকে সারা জীবন মানুষ হেলাচ্ছেদ্দা করে লাস্ট বেঞ্চে বসিয়ে রেখেছিল, সেটাই আজকে মেইন স্ট্রিমে রাইট নাও। প্রত্যেকটা আর্টিস্ট, মানে অলমোস্ট অলমোস্ট প্রত্যেকটা আর্টিস্ট অনুষ্ঠান করার সময় একটা না দুটো মাটির গান গেয়েই স্টেজ থেকে নামবে। যদি বলো এটা অ্যাচিভমেন্ট, এটাই মাটির গানের অ্যাচিভমেন্ট। শুধু বাংলা না, যে কোনো স্টেটের তার নিজের মাটির গান নিয়েই সেই স্টেটটাকে তুলে ধরা হয়। এবং খুব যদি আমরা আমরা যদি মহারাষ্ট্রে যাই, ওরা কিন্তু রীতিমতো মহারাষ্ট্রিয়ান যে ফোক কালচারটাকে ওরা যেভাবে মানে ধরে রেখেছে, শুধু মহারাষ্ট্র না, কেরালে আছে, মালায়ালাম যারা, কর্ণাটক, পাঞ্জাব যারা আছে, এবং সব সব জায়গায় নিজের যে জনার, মানে নিজের যে রুট মিউজিক বলি আমরা, সেটাকে ধরে রেখে বাকি কাজগুলো করো। নিজের মাকে অপমান করে তুমি বাকি মাদেরকে সম্মান কি করে করবে? ব্যাপারটা এই জায়গায়। একেবারে সত্যি। এবং তোমার কথা দিয়ে বারবার আমরা এটা প্রমাণ পাচ্ছিলাম যে তুমি প্রচন্ড ভগবানে বিশ্বাসী, এবং যখন দর্শকদের সামনে ভিডিওটা যাবে তারাও দেখতে পাবে যে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে ঠাকুর, হ্যাঁ প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে তার অবস্থান রয়েছে এবং বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি। এবং কৃষ্ণনগরের মেয়ে, তাই কৃষ্ণ ঠাকুর তো বরাবরই রয়েছে দেখছি সাথেই। এবং হ্যাঁ, কৃষ্ণ ঠাকুরের প্রতি আমি একটু দুর্বল, সবাই জানে। আমার বাড়িতে মোটামুটি প্রায় 100টা কৃষ্ণ ঠাকুর আছে, প্রায় সব পাওয়া। এই যে পেছনে জগন্নাথ বাবাকে দেখছো, সেটাও পাওয়া, এবং এটা পুরী থেকে পাওয়া।
যে ভদ্রলোক হঠাৎ মানে ওই পুরী মন্দিরে গেছি, উনি চিনতে পেরেছেন বাঙালি। উনি দৌড়ে এসে এটাকে এসে কিনে দিয়ে দিদি এটা আপনার জন্য। বেশ, তোমাদের মাথার ওপর জগন্নাথ। তার আশীর্বাদ রয়েছে। ভগবানে তো বিশ্বাস রয়েছে, লাকে কতটা বিশ্বাসী? লাকেও বিশ্বাসী। 75% যদি তোমার ট্যালেন্ট হয়, 15% লাক। এই দুটো জয়েন করেই তোমার তোমার ক্রিয়েটিভিটি। লাকটাকে আমি ভীষণ বিশ্বাস করি। তুমি আমাকে একটা কথা বলো, আমার থেকে 1000 গুণ বেটার লোক গান করে এবং আমি এটা বিশ্বাস করি, কালকে তাও বলতে। তাহলে তাহলে তুমি আজকে কেন ইন্টারভিউটা আমার নিতে এসছো বাকিদেরকে ছেড়ে? কি করেছো তুমি? আমি তো জীবনে বেসিক্যালি কিছুই করে উঠতে পারিনি। না আমার সিনেমার গান আছে, না আমার কোনো রিওয়ার্ডস আছে, না কোনো অ্যাওয়ার্ডস আছে সেই অর্থে। বাকিরা যে অর্থের তুলনায় পেয়েছে। তো তুমি কেন আমার কাছে এসেছো? এটা কিছুটা লাক, কিছুটা অবশ্যই ভালোবাসা, কিছুটা না, অনেকটা। অনেকটা ভালোবাসা। আর বাকিটা তুমি যদি বলো ট্যালেন্ট, তাহলে ট্যালেন্ট। লাকে বিশ্বাসী, ভাগ্যে আমি ভীষণ বিশ্বাসী। একেবারেই। কিন্তু এই যে তুমি রিওয়ার্ড অ্যাওয়ার্ডের কথা বলছিলে, বাড়ি ভর্তি অ্যাওয়ার্ড রয়েছে এবং সব থেকে বড় অ্যাওয়ার্ড হচ্ছে মানুষের ভালোবাসা। এবং এই যে তুমি একটু আগে বলছিলে না, আমার সম্পর্কে কোনো নেগেটিভ পাবলিসিটি আমি পছন্দ করি না এবং নেইও কিন্তু নিউজ, সেটাও কিন্তু ভালোবাসা, isn't it? হুম, এটা যদি বলো, তার জন্য অনেক অপরচুনিটি হারিয়েছি আমি। কারণ আমার আমার বাবা মা আমার সাথেই থাকে, সামনের বিল্ডিংটা থাকে। আমার মা না সব নিউজগুলো দেখে এবং এবং সে প্রচন্ড আপডেটেড। অমুকে এই করেছে, জানো, আমাকে বলে তমুকে এই করেছে, সব আমাকে শুনতে হয় এগুলো। আমি যেন তোমার কাছ থেকে কখনো না শুনি, আমি এখনো স্টিল, আমরা মরে যাই তারপর যা ইচ্ছা করো। তো সেই শিক্ষাটার উপরে আমি এখনো বিরাজমান। আমার নেগেটিভ পাবলিসিটি একদম পছন্দ নয়। হ্যাঁ, তুমি যদি বলো মানুষের ভালোবাসা, তুমি জানো এমন জীবনে আমার অনেক ভাড়া কেটে যায় ভালোবাসার জন্য। আমার গাড়ি কালকেও ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে। যাই হোক, এটা আমি বলতে চাই না, পছন্দ করে না আমার লোকজন। মানুষের ভালোবাসা, ভীষণ ভালোবাসে আমাকে লোকজন। একেবারে। আর এই ভালোবাসাটা চলতেই থাকুক, সেই ভালোবাসাটা অবশ্যই নতুন মিউজিক ভিডিও পাবে। তবে উইকিপিডিয়া যখন দেখছিলাম, তখন একটা জিনিস দেখে একটুখানি আটকে গেলাম। গিনেস গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, 2011, 2011, হ্যাঁ 2000, হ্যাঁ 2011, তখনও বিয়ে 29 করিনি। hours। হ্যাঁ, 29 ঘন্টা টানা গান গেয়েছিলাম রবীন্দ্রসঙ্গীত। আমাদেরকে বিশ্বভারতী এবং অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট স্পন্সর করেছিল। আমরা দুজনের কোলাবোরেশনে গেছিলাম। আমরা 8 জন গানের শিল্পী গেছিলাম, 4টে মেয়ে 4টে ছেলে। উম, তো আমাকে বলা হয়েছিল 300 সাড়ে 300টা গান গাইতে। গিয়েছিলাম। অনেক নিয়ম ছিল। আমরা তখন আমাদেরকে কেউ বলেনি যে এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যাবে। সবটা হয়ে যাওয়ার পর যখন সবাই মরণাপন্ন দশা, মানে আর এর 29 ঘন্টা গান গাওয়ার পর, জল বাজছে হ্যাঁ, হুম, সব আছে, জল আছে, কিন্তু রাত্রেবেলা খাবারটাও সাপ্লাই ছিল, কিন্তু ভাত না, ভাত খেলে একটু ঘুম ঘুম পায়। ওই জন্য রুটি, একটু তরকারি, অল্প ছোলার ডাল, দুটো শসা, লঙ্কা, যাতে ঘুম না আসে। এরকম অনেক কিছু আছে, অনেক ব্যাপার ছিল। সেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যায়। যখন অ্যানাউন্স হয় আমরা সবাই কাঁদছিলাম আনন্দে। হ্যাঁ, ওটা একটা বড় অ্যাচিভমেন্ট আমার। তোমার সাথে কথা বলে বুঝলাম এতগুলো ঝুলিতে অ্যাওয়ার্ড থেকে রিওয়ার্ড সব রয়েছে, তারপরেও তুমি জানো যে তুমি বলো যে না আমার কাছে কিছুই নেই, শুধু মানুষের ভালোবাসাটুকুই আমার কাছে প্রাপ্য। না, অতি বিনয়ী আবার চোরের লক্ষণ হয়। এখন কমেন্টস আসতেই পারে একটু বেশি বিনয়ী। আমি একদমই বিনয় করে বলছি না। এটা আমার শিক্ষা, আমার শান্তিনিকেতন। তোমাদের ভালোবাসা আমার, আমি যে কাজটা করি, আমি মঞ্চে উঠে যে কাজটা করি বা মঞ্চ থেকে নেমে এসে আমি মানে অন ক্যামেরা এবং অফ ক্যামেরা আমি যে কাজটা করি, আমাকে সবসময় আমার আশেপাশের লোকেরা আমাকে এটাই শিক্ষা দেয়, আসলে যাই করো পাটা যেন মাটিতেই থাকে। এমন নয় যে আমার মাটি থেকে ওঠে না, মাঝে মাঝে আমার ভালোই তখন কিভাবে আবার? ওই আবার বাবা, ঠিক একটা করে উদাহরণ চলে আসে, একটা মানে অলক্ষ্যে একটা সপাটে চড় খাই, অলক্ষ্যে ধপাস করে পড়ি, ডানা ফানা সব কেটে যায়, আবার নতুন করে জোড়া লাগিয়ে আবার রিস্টার্ট। একেবারেই। আর আমরাও আজকে এখানে আসার পর এক টুকরো শান্তিনিকেতন দেখলাম, তার কারণ এটা নিকেতন আর এখানে খুব শান্তি রয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ। এবং শেষ করব, ঠিক আমি যেখানটা বসে রয়েছি তার উল্টো দিকে গীতা রয়েছে এবং গীতার কথা দিয়েই কর্ম করে যাও, ফলের আশা করো না। আমি গীতাটা রেখেইছি ওর জন্য। তুমি শুধু কাজ করে যাও, তুমি তোমার কাজটাই থাকবে, কাজটাই লোকে মনে রাখবে। তুমি কি করলে, কাকে
কতটা বাজে কথা বলেছো, কাকে কতটা ঝাঁঝিয়ে কথা বলেছো, কিচ্ছু মনে রাখবে না। কিন্তু আজকে ওস্তাদজি, আজকে যে জাকির হোসেন, ওনার কাজ, ওনার তবলা, ওনার ছন্দ, ওনার লয়, ওনার বোলকারি, ওনার সমস্ত নিয়ে আজকে ওস্তাদ জাকির হোসেন। উনি কবার ঝাঁঝিয়ে কথা বলেছেন তোমার মনে আছে? উনি উনি কবার রেগে কথা বলেছেন মনে আছে? উনি কাকে কোন দিন এটা বলেছেন, কোন লাল রঙের জামা পরেছেন, কবে গিয়ে পেছন ঘুরে তাকিয়ে এরকম করে চুল এলিয়ে কথা বলেছেন, মনে আছে না? ওনার শুধু কাজটা মনে আছে। বল কথা বলেছে, বলি হয়েছে। অতএব বৃক্ষ তুমি কার, ফলেনু পরিচয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং মাই হাউস। থ্যাংক ইউ। শেষ করবো, কিন্তু আজকে শেষটা আমি করব না। এগেইন তোমার গান, নতুন গান ঠিক যেরকম শুনেছি, ঠিক তুমি যেরকম বলছিলে রুট ভুলতে নেই, তাহলে সেই জায়গাটা ভুললে তো চলবে না। আমরা তো ওই জায়গাটাও তোমাকে চাই, তো তোমার থেকে। হলুদ বরণ মেখেলায় তার যৌবন ছেলায়, লাল ওড়ে না আড়াল দিয়া চক্ষু দুটি চায়। হলুদ বরণ মেখেলায় তার যৌবন ছেলায়, লাল ওড়ে না আড়াল দিয়া চক্ষু দুটি চায়। খোপায় টগর ময়না বুঝে আমায় খোঁজে হয়, আরে বসন্তে ওই বিহুর লগন উতল হয়ে যায়। বিহুর লগন মধুর লগন, আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটেছে, চামেলি ফুটেছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। অসাধারণ। নাচের গান হোক কিংবা একটুখানি দুঃখের সময় গান, সব থেকে বড় ব্যাপার মন ভালো করার গান মানেই পৌশালী, আমরা সবসময় জানি। এবং এবারও তার অন্যথা হবে না, নতুন রূপে তিনি আপনাদের সামনে ভালোবাসা দিয়ে তো অবশ্যই ভরাবেন। আর তার সাথে সাথে এই আড্ডাটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আর নজর রাখবেন এরকমই আড্ডা দেখার জন্য টল ইনসাইট চ্যানেলে।